আমি কোনোভাবে 35 বছরের বুড়োকে বিয়ে করতে চাই না বাবা। তোমরা কিভাবে ভাবলে আমার মতো সুইট কিউট মেয়েকে একটা বুড়োর সাথে মানাবে? নীলা, বিহেভ ইয়োরসেলফ। তারা এখনো বাইরের রুমে বসে আছে, সব শুনতে পাবে তো আমার কি? আমি এ বিয়ে করব না। এখনই তোমার বন্ধুকে পরিবার নিয়ে চলে যেতে বলো। তুমি দিন দিন বড্ড বেপরোয়া হয়ে যাচ্ছ। আমি কি তোমাকে মানুষ করতে পারিনি? কি যে বলো না বাবা। আমি তো দিব্যি মানুষের মতোই দুই পায়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি। নীলার কথা শেষ হতেই তার বাবা রাগে কপালের রক ফুলিয়ে তাকালেন। মেয়েটার মুখে কোনো ভরডর নেই, বরং ঠোঁটে কোনো দুষ্টু হাসি লেগেই আছে। তুমি কি সব কিছুকে মজা মনে করো নীলা? দাঁত চেপে বললেন তিনি। নীলা কাঁধ ঝাঁকালো, একটু বোঝানোর ভঙ্গিতে বলল, আচ্ছা বাবা, তুমি একবার নিজের জায়গায় আমাকে বসিয়ে ভাবো তো। আমার বয়স 22, আর যার সাথে বিয়ে দিতে চাইছো তার বয়স 35। মানুষটা আমার থেকে 13 বছরের বড়। লাইক সিরিয়াসলি? বয়স বড় হলে সমস্যা কোথায়? ছেলে প্রতিষ্ঠিত, বড্ড শিক্ষিত। লোকটা আর একটু বড় হলে তো তুমি সরাসরি আমাকে আঙ্কেল ডাকতে বলতে। নীলা, বাবার গর্জে পুরো ঘর কেঁপে উঠল। কিন্তু নীলা থামল না। আমি সত্যি বলছি, উনি হয়তো ভালো মানুষ, কিন্তু আমি বিয়ে করব না, অন্তত এখন না। এমন সময় ছোট ছোট পায়ে একটা বাচ্চা ছেলে নীলার রুমের সামনে চলে আসে। এতে নীলার বাবা রফিকুল ইসলাম থেমে যান। সোহান বাবা, তুমি এখানে? বিগ আঙ্কেল, আমি এই মিষ্টি পরীটার সাথে কথা বলতে এসেছি। নীলা প্রথমে ভুরু কুঁচকে তাকায়, তারপরই মুখে হাসি টেনে বাবার দিকে তাকিয়ে বলে, দেখলে বাবা, একটা বাচ্চা ছেলে আমাকে পরি বলে ডাকছে, অথচ তুমি আমাকে এক বুড়োর সাথে বিয়ে দিয়ে বুড়ি বানিয়ে দিতে চাচ্ছ। আমাকে বাচ্চা বলবে না পরি। আমি হ্যান্ডসাম বয়। ওরে হ্যান্ডসাম বয় আমার, কি কথা বলবে আমার সাথে? শোনো পরি, তুমি তো আমার চাচুর বউ হবে, তাই না? তারপর থেকে কিন্তু আমি তোমার সাথে থাকবো। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি তো তোমার চাচুর বউ হব না হ্যান্ডসাম বয়। কিন্তু আম্মু তো বললো তোমার সাথে আমার কিয়ান চাচুর বিয়ে হবে। তোমার আম্মু মজা করেছে তোমার সাথে। আমি তোমার চাচুকে বিয়ে করব না। নীলা, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এখন। সাজিদুলের সাথে আমার আগেই কথা হয়ে গিয়েছিল। এখন কি জবাব দিব তাদের? সেটা আমি কি জানি? আমি কি সিদ্ধান্ত জানিয়েছিলাম নাকি? এই বুড়োকে আমি বিয়ে করব না। কিয়ান মোটো বুড়ো নয়। তুমি এখনো বাইরের ঘরে গেলেই না, দেখলেই না ছেলেকে। এর আগেই এত কথা বলছো কিভাবে? বয়স শুনেই আমি মনের মাঝে চেহারা সাজিয়ে নিয়েছি, আর আমার সাজানো সেই চরিত্র পুরোই বুড়ো একটা লোক। তো তুমি তোমার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছ, এই বিয়ে করবে না তুমি? না, করব না। পরে আবার পস্তাবে না তো? অফকোর্স নো, জীবনও পস্তাবো না। সোহান এতক্ষণ একবার রফিকুল সাহেবের দিকে আর একবার নীলার দিকে তাকিয়ে সব শুনছিল। তার বাচ্চা মন সবটা না বুঝলেও এটুকু বুঝেছে, নীলাপরি তার কিয়ান চাচুকে বিয়ে করবে না। তখন সে নীলার পরনে কুর্তি ধরে টানতে থাকে। নীলা একটু উবু হয়ে তাকালে সোহান মন খারাপ করে বলে, ও মিষ্টি পরি, তুমি আমার কিয়ান চাচুকে বিয়ে করবে না? নীলা ভনিতা না করে বলে, নো হ্যান্ডসাম বয়, তোমার ওই বুড়ো চাচুকে আমি বিয়ে করব না। আমার যে তোমাকে অনেক ভালো লেগেছে পরি। আমারও তোমাকে অনেক ভালো লেগেছে সোনা। তুমি চাইলে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতে পারো। আমরা একসাথে অনেক ভালো সময় কাটাবো। সোহানকে নিয়ে রফিকুল সাহেব রুমের বাইরে বেরিয়ে যান। তারপর আর নীলার জানা নেই কি ঘটেছে। সে তো রুমের বাইরে বেরই হয়নি, উল্টো কানে হেডফোন গুঁজে সে গান শুনতে থাকে। বাবা আজ তাকে না জানিয়ে হুট করে অতিথিদের বাড়িতে নিয়ে এসেছে। নীলা প্রথমে কিছু জানতো না। পরে বাবা এসে যখন তাকে বাহিরে সবার সামনে যেতে বলে, তখন নীলা সাফ সাফ না করে দেয়। তারপর কি ঘটেছে তা জানার তার আর কোনো আগ্রহই নেই। তাই সে দায় ছাড়াভাবে গান শুনতে থাকে। সকাল সকাল নীলা ঘুম থেকে উঠে দেখে 9টা বেজে গেছে। আজকে 10টার ক্লাস তার।
সে দ্রুত উঠে হুড়োহুড়ি করে তৈরি হতে থাকে। ব্যাগ কাঁধে নিয়ে দ্রুত পায়ে নিচে নেমে দেখে বাবা বাসায় নেই। তিনি ইতিমধ্যে নিজের ডিউটিতে চলে গিয়েছেন। তবে টেবিলের উপর তার জন্য নাস্তা তৈরি করা আছে। নাস্তা হিসেবে 2 পিসের স্যান্ডউইচ আর একটা আস্ত সিদ্ধ ডিম রাখা। ডিমের পিসটা দেখে নীলার মুখ কুঁচকে যায়। তার ডিম মোটেও পছন্দ না, তবুও তার বাবা তাকে জোর করে প্রতিদিনে ডিম খাওয়াবে। সে মাঝে মাঝে অজুহাত দেখিয়ে পরীক্ষায় ডিম খাওয়ার কথা বলে পালাতে চাইতো। তারপরও তার বাবা বলতো, মা তুই ডিম খেয়ে আরও 2টো ডিম পেলে আমার কোনো সমস্যা নেই, তবুও তোকে ডিম খেতেই হবে। এটা নিয়ে প্রায় প্রতিদিনই তাদের বাবা মেয়ের কাহিনী চলে। আজ বাবা বাসা নেই বিদায় এই ঝগড়ার মুলতবি ঘোষণা হলো। সুযোগ পেয়ে নীলা শুধু স্যান্ডউইচ মুখে নিয়ে দ্রুত ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ভার্সিটি পৌঁছাতে দেখে একপাশে বিশাল বড় এক জটলা। কৌতূহল নিয়ে কাছে এগোতে দেখে দুপক্ষের মাঝে বিশাল মারামারি চলছে, সম্ভবত কোনো মেয়ে নিয়ে কেলেঙ্কারি। নীলা মুখ বাঁকিয়ে নেয়। আশেপাশে সেই সুন্দরী মেয়েটাকে খুঁজতে থাকে যাকে নিয়ে এত কাহিনী। সে এগিয়ে একটা মেয়েকে কাঁধে টোকা দিয়ে বলে, এই যে আপা, কাহিনী কি? কাকে নিয়ে এসব ঘটতেছে? মেয়েটা একটু দূরে দাঁড়ানো একটা মেয়েকে দেখিয়ে দেয়। তাকে ঘিরে আরও কয়েকজন মেয়েরা জটলা পাকিয়ে আছে। মেয়েটার পরনের বেশভূষা দেখে বেশ বড় লোকের মেয়ে মনে হচ্ছে, তবে চেহারা দেখে তার ভয়ের কারণ আন্দাজ করা যাচ্ছে। 2টো ছেলেই তার বয়ফ্রেন্ড। একজনের আড়ালে অপরজনের সাথে রিলেশন ছিল। দুজনে সেটা জানতে পেরে দু-এক কথায় মারামারিতে লেগে গিয়েছে। নীলা সেই মারামারি বেশ ভালোই উপভোগ করছে, তবে এটা কোনো সিনেমার মতো ফাইটিং না। ছেলে দুটোই মারামারিতে বড্ড অপটু, ফলে একে অপরকে শুধু ধাক্কিয়ে যাচ্ছে। তাদের মারামারি দেখে মনে হচ্ছে চুলগুলো বড় থাকলে নির্ঘাত চুলোচুলি শুরু করে দিত। নীলার বড্ড হাসি পাচ্ছিল। হঠাৎই একজোড়া হাত তার কোমর পেঁচিয়ে ধরে। নীলা আতঙ্কে উঠে পেছনে তাকিয়ে নাবিলাকে দেখে মেরে বসে। সরসর বেদব লুচি মেয়ে, সামনে দেখ, ফাইটিং সিন চলতেছে। 2 অবিবাহিত ছেলে সতীনের চুলোচুলি। নাবিলা এসব দেখে খিলখিলিয়ে হেসে বলে, এটা কিসের ফাইটিং সিন ভাই? লাঠি ছোটা কিছুই নেই তো, মজা লাগতেছে না? তারপরই সে গলা উঁচিয়ে বলে উঠে, খেলা জমতেছে না ভাই। এই কেউ ওদের লাঠি ছোটার ব্যবস্থা করে দাও প্লিজ। নীলাও তার কথা শুনে হাসছিল। নাবিলার কথায় আশেপাশের কয়েকজনও হেসে উঠে। এমন সময় হঠাৎই একটা ঘটনায় চারপাশের পরিস্থিতি অস্বাভাবিকভাবে শান্ত হয়ে যায়। নীলা আর নাবিলা চলে আসতেই নিয়েছিল, তখনই ছেলে দুটো চিৎকার শুনে তারা পুনরায় ভিড়ের মাঝে দৌড়ে যায়। তাকিয়ে যা দেখে তাতে তাদের চোখ খুলে আসার জোগাড়। শ্যামলা গড়নের একজন পুরুষ হাতে একটা গাছের ঢাল নিয়ে ছেলে দুটোকে ইচ্ছামতো পিটাচ্ছে। পুরুষটির হাতের ছাদটি কনুই পর্যন্ত গোটানো। তার সেই পুরুষালী হাতের ক্রমাগত আঘাতে গাছের ডালটা সপাটে পড়ছে ছেলে দুটোর পিঠে। পুরুষটি একটি ছেলের হাত ধরে রেখে ধুমধাম পেছনে একের পর এক আঘাত করে যাচ্ছে। ভার্সিটিটাকে সার্কাস বানিয়ে ফেলেছিস তোরা? এসবের জন্য বাবা মা তোদের পেছনে টাকা ঢালে? অসভ্য ছেলে। লোকটি জড়ালো অথচ গম্ভীর কণ্ঠে বলে উঠে। এতে একটি ছেলে কিছু বলতে নিলে লোকটি তার পায়ে আঘাত করে বসে। এভাবে একের পর এক আঘাতে ছেলে দুটো হাত জোর করে মিনতি করা শুরু করে। এমনি একে অপরকে আঘাত করে আহত ছিল তারা। এখন এই অজানা লোকটার আঘাতে তারা কান্না শুরু করে। তাদের মিনতিতে এবার লোকটি হাতের ডাল ফেলে দেয়। চারপাশে নীরবতা নেমে আসে। যারা কিছুক্ষণ আগেও মজা দেখছিল তারাও এখন নীরব হয়ে থাকে। এসব দেখে নীলা কিছু না বুঝতে পেরে বলে, নাবি বেব, কে রে এই লোকটা এত দেমাক দেখাচ্ছে যে? নাবিলা ফিসফিসিয়ে বলে, ভার্সিটিতে নতুন ডন এসেছে বস। তুই তো গত কয়দিন ধরে ভার্সিটি আসিসনি, তাই জানিস না। গতকাল ইউনিভার্সিটি থেকে
বেরোতে গিয়ে ওই শিয়াবদের দলকে একটা জুনিয়রকে জাগ দিতে দেখেছিল। এটা দেখে ইনি গিয়ে সপাটে শিয়াবকে থাপ্পড় দেয়। ওনার উপরে শিয়াবদের প্রভাবও খাটেনি। কিন্তু লোকটাকে সেটা তো বল। কিসে ডনফান বলে যাচ্ছিস শুধু? নাবিলা কিছু বলতেই নাই, তখনই পাশ থেকে একটি মেয়ে বলে উঠে, কিয়ান স্যার, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের নতুন লেকচার, গত সপ্তাহে নতুন জয়েন করেছে। কথাটি শুনে নীলা থমকে যায়। সে আবারও সামনে দাঁড়ানো শ্যামবর্ণের পুরুষটির দিকে তাকায়। উচ্চতায় বেশ লম্বা লোকটি, পাশাপাশি দাঁড়ালে সে নিশ্চয়ই বুক বরাবর হবে। মুখে চাপা দাড়ি আর চওড়া কাঁধ বিশিষ্ট পুরুষটি তার আগ্রহের কারণ হয়ে বসে। তার ডিপার্টমেন্টের নতুন লেকচার, অথচ সে জানেই না সেটা। মাঝে কিছুদিন অনিয়মিত থাকায় সাক্ষাৎ হয়নি। তাছাড়া তার আবার এসব বোরিং ক্লাসে ফেলে পালানোর স্বভাব আছে। তবে কিয়ান নামটা তার কাছে বেশ চেনা পরিচিত লাগে। খুব সম্ভবত সম্প্রতি কোথাও শুনেছে, কিন্তু এই মুহূর্তে মনে করতেই পারছে না।